ইরানে হামলার জেরে জ্বলছে মধ্যপ্রাচ্য। কুয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত, বাহরাইনে বাংলাদেশি নিহত, সৌদিতে আরামকোর তেল শোধনাগারে হামলা, আলোচনার প্রস্তাব নাকচ তেহরানের। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুদ থাকায় শঙ্কার কারণ দেখছেন না বাণিজ্যমন্ত্রী। সংবিধান মেনেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব বিএনপির। 6 মাসে নারীদের জন্য নামবে ইলেকট্রিক বাস। গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা। ঢাকায় রেলভিত্তিক যোগাযোগে গুরুত্ব, তালিকা থেকে বাদ যাবে ভুয়া মুক্তিযোদ্ধা। এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে কাজ করবে ভারত। মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক। বন্ধ থাকা স্থলবন্দর দ্রুত চালুর আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানের সর্বোচ্চ নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। কাতার, ইরাক সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতেও ড্রোন হামলা হয়েছে। পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কুয়েতে ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে। এদিকে ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমের রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এসব যুদ্ধবিমান কি কারণে বিধ্বস্ত হয়েছে তা কোনো পক্ষ নিশ্চিত করেনি। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইউরোপের দেশ সাইপ্রাসেও ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পরপরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে পারবেন মার্কিন সেনারা। সাইপ্রাসে হামলার পর ফ্রান্স, জার্মানিও যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় মোহাম্মদ তারেক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাই ডক শিপইয়ার্ডে কাজ করছিলেন তারেক। তখন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন তারেক। বিষয়টি নিশ্চিত করে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার জানান,
ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি। এর আগে ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 প্রবাসী নিহত হন। আহত হয়েছেন বাংলাদেশি সহ অন্তত 58 জন। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন 4 বাংলাদেশি সহ অন্তত 12 জন। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সীমিত হলেও দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় দামেও প্রভাব পড়বে না। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে তেহরানের পাল্টা হামলায় আবারও আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিংহভাগ এলএনজি কাতার থেকে আমদানি করে বাংলাদেশ, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। পাশাপাশি এই নৌপথ ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় হরমুজ প্রণালী বন্ধ হলেও এই মুহূর্তে দেশে কোনো সংকট হবে না। তো এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না। আমরা দেখি পরিস্থিতিটার কিভাবে সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। I conveyed our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে ভারত থেকে বছরে $9.5 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করে মাত্র $1.5 বিলিয়ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতে অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট ঢাকা চট্টগ্রাম থেকে গেল 3 দিনে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। শিডিউল বিপর্যয়, ফ্লাইট বাতিল আর স্থগিতের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে বহু যাত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাসেল মিয়ার সৌদি আরবের ফ্লাইট ছিল 28 ফেব্রুয়ারি রাতে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাতিল হলে নতুন করে সোমবার বিকেলের টিকিট কাটেন ইউএস বাংলা এয়ারলাইন্সে। সকাল থেকে টার্মিনালের সামনে ঠায় বসে থাকলেও এখনো মেলেনি শিডিউলের নিশ্চয়তা। আজকে আমার লাস্ট ডেট, আজকে যদি যাইতে না পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। রাসেল মিয়ার মতো এমন ঘটনা ঘটেছে অনেকের সঙ্গেই। মধ্যপ্রাচ্য সংঘাতে যেমন অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের যাত্রা, তেমনি ভিসার মেয়াদ ফুরানোর শঙ্কা চোখে মুখে। এখন যে সাময়িক সমস্যাটা বা অ্যাকুরেট যে নির্দেশনাটা, এটা আমরা পাচ্ছি না বা পাইনি এখন। ভিসার মেয়াদ আছে আমার মাত্র 2 দিন, কালকা 3 তারিখ ভিসার মেয়াদ শেষ, তখন আমার তো ইমার্জেন্সি যাওয়া লাগবে। দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সৌদি আরব, জেদ্দা, রিয়াদগামী কিছু ফ্লাইটের নতুন করে শিডিউল দেওয়া হলেও এখনো অনিশ্চিত বাহরাইন, দুবাই, কুয়েত, দোহাগামী ফ্লাইটের সময়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এজেন্সি কিংবা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ফ্লাইট মিস্টেক হয়েছে, গতকাল ছিল, বৈশা রয়েছে কিন্তু কোনো আপডেট পাইতেছে না। এখন আনুমানিকভাবে আমি ভিতরে যাইতেছি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা। তবে সালাম এয়ারের মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে আসা যাওয়া করছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল হিসেবে জামাতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান মেনেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সংসদে অংশ নিতে পারবেন না বলেও জানান মন্ত্রী। জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে,
সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি জানান, আলোচনায় ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির রেল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এদিকে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিতের পাশাপাশি পঙ্গুত্ব বরণকারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল 9টার পর মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলাদা বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অংশ নেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে গণপরিবহন আধুনিকায়ন ও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। নারীদের নিরাপদ গণপরিবহন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা জানিয়ে এম শামসুল হক বলেন, আগামী 6 মাসের মধ্যে তাদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানে হতাহত ব্যক্তির সন্তানদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি পঙ্গু হওয়া জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া আর্থিক সুবিধাও ফিরিয়ে আনা হবে বলে জানান হাফিজউদ্দিন আহমদ। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেব। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পতাকা একটি স্বাধীন মানচিত্রের হৃদস্পন্দন এবং আত্মপরিচয়ের প্রধান স্মারক। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল লাল সবুজের নতুন এক অভিযাত্রা। সেই গৌরবময় ইতিহাসের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হলো পতাকা উত্তোলন দিবস। বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে 2রা মার্চ চিরস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। ছাত্র জনতার উত্তাল সমাবেশে পতাকা উত্তোলন করে পরাধীনতার শৃঙ্খল ভাঙার ঘোষণা দিয়েছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব। সেই স্মৃতিকে অম্লান করে রাখতে প্রতি বছর 2রা মার্চ উদযাপন করা হয় পতাকা উত্তোলন দিবস। সোমবার সকালে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসের কর্মসূচির সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, এই পতাকা কেবল সুতার বুনন নয়, বরং এটি লাখো প্রাণের আত্মত্যাগের ফসল। জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীতের যে সংক্ষিপ্ত ইতিহাস এই ক্ষুদ্র ব্রোশারে আছে, এটিকে আরেকটু ব্যাপক প্রচারের ব্যবস্থা করব। আমাদের সন্তানদের প্রত্যেকেরই আমাদের
এই গৌরবোজ্জ্বল ইতিহাস জানা একান্তই প্রয়োজন। উপাচার্য তার বক্তব্যে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পতাকার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই মাইলফলকগুলোই জাতির পরিচয় নির্ধারণ করে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 23 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টা থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেন চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক চাপমুক্ত থেকে সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকের এমডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই নির্দেশ দেন তিনি। এ সময় সরকারের 1 কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি পূরণে কাজ করার নির্দেশ দেন গভর্নর। 2024-এর শুরুতে দেশে কর্মহীন মানুষের সংখ্যা কম থাকলেও বছর শেষে তা বাড়তে থাকে। জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ হয় প্রায় 2 শতাধিক কারখানা, কমে আসে বিনিয়োগও। কর্মহীন মানুষের খাতায় যুক্ত হয় কর্মদক্ষ মানুষ। এমন অবস্থায় নতুন সরকারের 1 কোটি মানুষের কর্মসংস্থানের ইশতেহার পূরণে, উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানিতে গতিশীলতা ফেরাতে ব্যাংকগুলোকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ গভর্নর মোস্তাকুর রহমানের। 1 কোটি লোকের কর্মসংস্থান করতে হলে আমাদের তো প্রোডাক্ট স্পেসিফিক করতে হবে। দ্যাট ইজ, এই কাজটা করার জন্য ব্যাংকাররাই পারে সঠিক ভূমিকা পালন করতে। এক্ষেত্রে শুধু ঋণ প্রদান করাটাই ব্যাংকের একমাত্র কাজ না, উদ্যোক্তা সৃষ্টি করা এবং উদ্যোক্তাকে প্রোডাক্ট তৈরি থেকে আরম্ভ করে সেটা রপ্তানি পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করাটা হবে ব্যাংকের কাজ। এবিবি সভাপতি ও বেশ কয়েকজন ব্যাংকের এমডিদের সাথে সৌজন্য সাক্ষাতে ব্যাংকারদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ দেন। গভর্নর মহোদয় বলেন যে আপনারা রাজনৈতিক চাপ মুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন। যেই চাপ আপনাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমার সহযোগিতা চাইলে আমিও চেষ্টা করব আপনাদেরকে সে চাপ মুক্তিতে সহায়তা করার জন্য। 5 ব্যাংক মার্জার ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সহ ব্যাংক সংস্কার কার্যক্রম চলমান থাকবে বলে ব্যাংকারদের সভায় আশ্বস্ত করেন নতুন গভর্নর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে নিখোঁজের একদিন পর মিলল 11 বছরের শিশুর লাশ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। অন্যদিকে একই জেলাতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসীর গণপিটুনিতে একজন মারা গেছেন। এছাড়া যশোরে মাছের ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা মা। স্বজনরা জানান, রোববার রাতে তারাবির নামাজ আদায়ে রাজশাহীর পবার ধরমপুর গ্রামের বাড়ি থেকে দাদার সঙ্গে বের হয় 11 বছরের আদিব। নামাজ শেষ হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করে। পরদিন সোমবার সকালে শিশুটির বাবা মুস্তাফিজুর রহমান নিজ জমিতে ঘাস কাটতে গিয়ে সন্তানের মরদেহ দেখতে পান। ছোট বাচ্চা আত্রাঘাট পরে ওই চলে আসে, আগে বাড়াই বাসায় চলে আসে। ওই তো এখন কালকে আর আসছে না, ফাঁসি দিতে হবে।
কেন ওই নাবালক ছেলেকে মারলো, ওই কি অপরাধ করলো? ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কপালে আঘাত করা হয়েছে এবং গলায় তার যে বেল্ট এটি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদেরকে চিহ্নিত করার জন্য কাজ করছে। আবারও মধ্যপ্রাচ্য সংঘাতের খবর। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাতে নিহত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেক উদ্দিন ওরফে আহমদ আলী। এই খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও 4 সন্তান। মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেক উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আঘাত হানে। এতে ঘটনাস্থলে সালেক সহ আরও বেশ কয়েকজন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সালেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রোববার দুপুরে দুবাইয়ে থাকা এক আত্মীয় ফোনে মৃত্যুর খবর জানাতে পারেন পরিবারকে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও 4 সন্তান। মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। রাত 1টার দিকে যে চাচা দোকানে করছে, চাচা আমাদের বাড়িতে আমাদের মাঝে আর নেই। রাস্তা আনা সরকারিভাবে কোনো উদ্যোগ দেওয়া হয়, সবাই উপকৃত হবে, তারে শেষবারের মতো দেখবে। যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। সালেক দীর্ঘ সময় ধরে আরব আমিরাতে কর্মরত ছিলেন। বর্তমানে মরদেহটি সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে হামলার জেরে জ্বলছে মধ্যপ্রাচ্য। কুয়েতে কয়েকটি মার্কিন বিমান বিধ্বস্ত। বাহরাইনে বাংলাদেশে নিহত। সৌদি তেল শোধনাগারে হামলা, আলোচনার প্রস্তাব নাকচ তেহরানের। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুদ থাকায় শঙ্কার কারণ দেখছেন না বাণিজ্য মন্ত্রী। এবং সংবিধান মেনেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল হিসেবে জামাতকে ডেপুটি স্পিকারের পদ থেকে পদ নেয়ার প্রস্তাব বিএনপির। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।